Hey everyone, I am Asivia here and welcome back to the channel. আজকে আমরা ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 17 and আজকে আমরা শিখব টেক্সট টুলের কাজ। সো লেটস স্টার্ট। সো আমি যে জায়গায় ক্লিক করব সেটা তো আপনারা এখানে নিচে ইন্ডিকেটরে দেখতে পাবেন, যেন আপনাদের সুবিধা হয় আমি কোন জায়গায় ক্লিক করতেছি। সো আমাকে বারবার করে বলতে হবে না। ওকে, তো ইলাস্ট্রেটরে যে আপনার টুলসের প্যানেলটা আছে, এই টুলসের প্যানেলে ঠিক একটু উপর থেকেও একটা টুলস নিচে দেখলেই আপনি দেখতে পারবেন যে এখানে টি লেখা একটা আইকন দেওয়া আছে অ্যান্ড এটাই হচ্ছে আপনার টেক্সট টুল। সো সিম্পলি আপনি টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন অ্যান্ড দেখেন আপনার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে এখন। তো কার্সারটার এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে ছোট, এবং একটা আইয়ের মতো আছে। তো ফোকাস হচ্ছে আপনি এই অ্যারো চিহ্নটা দিয়ে যে জায়গাটাতে ক্লিক করবেন লেখা ওই জায়গা থেকে স্টার্ট হওয়া শুরু হবে। যদিও বা আপনি পরে সিলেকশন টুল দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন বা মুভমেন্ট করতে পারবেন, ওটা আলাদা বিষয়। বাট ইনিশিয়ালি আপনি যে জায়গায় এটাকে ক্লিক করবেন সেই জায়গা থেকেই শুরু হবে। ফর এক্সাম্পল আমি যদি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে লেখা আসলে আমি কিছু লিখিনি, ক্লিক করার কারণে এখানে একটা ডিফল্ট লেখা চলে আসে। এখন সিম্পলি আপনি যদি ক্লিক করে ফেলেন তাহলে লেখাটা এরকম থাকবে, আর আপনি পুরোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো লেখা লিখতে পারবেন। যদি আমি লিখি ফ্যাশন স্কুল, ওকে, এইভাবে করে আপনারা লিখতে পারবেন। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, আপনি যদি এই লেখাটাকে এখন ছোট বড় করতে চান, আপনি যেটা করতে পারেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। অ্যান্ড অবশ্যই শিফট ধরে রাখবেন, না হলে এটার প্রপোর্শনটা নষ্ট হয়ে যাবে। এটা আপনি একটা করতে পারেন। সেকেন্ড জিনিস আপনি যেটা করতে পারেন, উপরে যে প্যানেলটা আছে এইখান থেকেও আপনি যে কোনো একটা পয়েন্ট দিতে পারেন, অর্থাৎ আপনি কত পয়েন্ট বড় করতেছেন বা কত পয়েন্ট ছোট করতেছেন। ওকে, এখন ধরেন যে লেখা আমার যদি একটু বড় হয়ে যায় এবং আমি নিচে আনতে চাই, তাহলে আবার সিলেকশনটা করতে হবে আমাকে টেক্সট টুলটা আমি বারবার করে এইভাবে করে সিলেকশন না করে আমি সিম্পলি শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে টি যদি আপনি প্রেস করেন, এটা হচ্ছে টেক্সট টুলের শর্টকাট, তো আপনার টেক্সট টুলটা চলে আসবে। অ্যান্ড সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, যদি আমি ভি প্রেস করি তাহলে হয়ে যায়। তো আমি বারবার করে এখানে টুলস প্যানেলটাতে যাই, বারবার সিলেকশন না করে আমি শর্টকাট ইউজ করি, এটাতে ইউজ করার জন্য অনেক বেশি ইজি হয়। তো আমরা আবার টেক্সট টুলে চলে যাই। এখন ধরেন যে আমরা লিখব বিডি ফ্যাশন স্কুল। তো বিডি ফ্যাশন স্কুল যদি আমরা লিখছি, এখন আমি চাচ্ছি যে ফ্যাশন স্কুলটা নিচে চলে যাক, তাহলে সিম্পলি আমাকে যেটা করতে হবে যে আমি যদি এন্টার প্রেস করি তাহলে নিচে চলে যাবে। আবার যদি আমি চাই যে স্কুলটাকেও নিচে লিখতে চাচ্ছি, তাহলে আবার স্কুলটাকে যদি আমি নিচে সাইডে এন্টার প্রেস করি তাহলে চলে যাবে। এইভাবে করে আপনারা এই কাজটা করতে পারবেন। ওকে, এটাকে আমি এখন ডিলিট করে দিই। টেক্সট টুলের আরেকটা বিষয় হচ্ছে আপনি বক্স করেও কাজ করতে পারবেন, এটাতে অনেক সুবিধা হয়। ফর এক্সাম্পল দেখেন, যদি টেক্সট আপনি লেখা শুরু করি, তাহলে ফর এক্সাম্পল ধরেন লরেন ইপসামটাই থাকলো, অ্যান্ড এটাকে যদি আমি কপি করে নিয়ে পেস্ট করতে থাকি, ওকে, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। আমাকে লেখার সময় আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে, কারণ আমি যখন এক্সপোর্ট করব আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আসবে না। যদিও বা আসে, কিন্তু আমরা যখন সেটিংটা চেঞ্জ করে নিই তখন আর আসবে না। সো একটা জিনিস মেক শিওর রাখতে হবে সবসময় আমি যাই কিছু কাজ করি না কেন সেটা যেন আর্টবোর্ডের ভিতরে থাকে।
এখন টেক্সটটাকে যদি আমি আর্টবোর্ডের ভিতরে রাখতে চাই তাহলে আমি একটা কাজ করতে পারি যে প্রতিবার যখন লেখাটা এখান থেকে শেষ হবে আমি প্রেস করে এন্টার যদি আমি প্রেস করে দেই তাহলে লেখাটা নিচে চলে আসবে। আবার ধরেন যে যখন এটা ওভারফ্লো হয়ে যাবে আমি আবার এটাকে প্রেস করে মানে যে জায়গা থেকে আমি নিচে নামাতে যাচ্ছি সেখানে ক্লিক করে দেন এন্টার প্রেস করলে আবার নিচের দিকে চলে আসবে। ওকে, এটাকে আমি কপি করে রাখি আমার জন্য। এবার একটা বিষয় দেখেন, এটাতে একটা ইস্যু হয় যে বারবার আপনাকে করতে হয়, হ্যাঁ, বারবার ক্লিক করে প্রেস করে করে নামাইতে হয়। এখন সাপোজ ফর এক্সাম্পল দেখেন এইটা থেকে যদি আমি একটা আর্টবোর্ড, একটা ছোট আর্টবোর্ড থাকে, ধরেন যে কোনো কারণে একটা ছোট আর্টবোর্ড আছে, এখন যেটা করতে হবে এই লেখাটাকে এই আর্টবোর্ডে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি সিম্পলি এটাকে কপি করে নিচ্ছি অল্ট প্রেস করে। এখন দেখেন প্রবলেমটা কি হয়, আমি যদি এটাকে ছোট করতে যাই তাহলে পুরা ফন্টটাই ছোট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমি এটা করতে চাই না। আমি চাই যে সেম লেখাটাই থাকবে কিন্তু নিচে নিচে চলে আসবে। সেক্ষেত্রে এইভাবে লেখাটা লেখার অসুবিধা হচ্ছে যে আপনাকে আবার ম্যানুয়ালি একটা একটা করে ধরে নিচে আনতে হবে। ওকে, ধরেন যে এই যে এখান থেকে এটা বেশি চলে গেছে, এটাকে আমি আবার ব্যাক আনতেছি অ্যান্ড এখান থেকে ধরে আবার নিচে আনতো। এইটা অবভিয়াসলি একটা ঝামেলা। এটা না করে আপনি যখন অনেক বড় প্যারাগ্রাফ হবে বা কিছু হবে, আপনি সিম্পলি যে কাজটা করতে পারবেন, টেক্সট টুলটাকে নেবেন। টেক্সট টুলটাকে যখন আপনি ক্লিক করবেন তখন ছাড়ে দিবেন না, পুরোটাকে ধরে একটা বক্স ক্রিয়েট করবেন। সো আমি জাস্ট সিম্পলি ক্লিক করতেছি অ্যান্ড এটাকে ড্র্যাগ করতেছি, আমার যতটুকু আর্টবোর্ড বা যতটুকু দরকার আমি অতটুকু করে নিচ্ছি অ্যান্ড আমি তারপর এটাকে ছাড়ে দেব। এবার দেখেন লেখাগুলো কী হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েটলি এই বক্সের ভিতরেই আসছে, বক্সের বাইরে যাবে না। এইবার একটা জিনিস দেখেন, আমি যদি এখন কোনো একটা আর্টবোর্ড বা কোনো একটা ছোট জায়গার মধ্যে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি বা বসাতে চাই, এখন আমি খুবই ইজিলি এই কাজটা করতে পারবো। কীভাবে? ধরেন আমি এটাকে কপি করে নিলাম অ্যান্ড কপি করে নেওয়ার পরে এটাকে যদি আমি এখন বক্সটাকে ধরে, অবভিয়াসলি বক্সটার যে এজেসটা আছে দেখেন, আমি এখানে কার্সারটা আনলেই এটার অ্যারোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এই অ্যারোটাকে যদি ছোট করা শুরু করি তাহলে দেখেন আমার এবার স্পেসটা কমে গেল, কিন্তু এইটার মতো এত ঝামেলা আমাকে করতে হলো না, আমাকে একটা একটা করে ফন্ট ইন্টারপ্রেস করে করে নিচে নামাইতে হয়নি। আমি জাস্ট সিম্পলি বক্সটাকে ছোট বা বড় করেই লেখাগুলা অ্যাডজাস্ট করতে পারবো। এখন লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু এটা ছোট করে নিই, ঠিক আছে। দেখেন ছোট করে নেওয়ার কারণে এটা এখন দেখতে ভালো লাগতেছে। এটাকে যদি আমি এখন আরও ছোট করি তাহলে দেখেন যেটা হচ্ছে যে সে তার বক্সের সাইজ অনুযায়ী মেজারমেন্টটাকে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিচ্ছে। সো সিম্পলি আপনি যদি নেক্সট টাইম থেকে কোনো কিছু বড় লেখা লিখতে চান তাহলে অবশ্যই এই টেকনিকটাকে ইউজ করবেন। ওকে, এবার আমরা আবার সব ডিলিট করে দিই এগুলো। এবার আমি চাচ্ছি যে এখানকার আমার যে লেখাটা আছে আমি লেখাটাকে একটু বাড়াই নেই আগে, ঠিক আছে, তাহলে বোঝাইতে সুবিধা হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকেই লেখাটা বাড়াই নিয়েছি। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে, এটা হচ্ছে আমার টেক্সট। তো টেক্সট বক্সটাকে যদি আমি একটু ছোট করে নেই, ফন্টটা একটু বড় করে নেই, ওকে, লম্বাটা আমি একটু বড় করে নেই। এবার একটা জিনিস দেখেন, টেক্সটটা কিন্তু আমার নিচে চলে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আমার সম্পূর্ণ টেক্সট না, আমার টেক্সট আরও আছে, যদিও বা লেখাগুলো এগুলো সব হিজিবিজি, তারপরেও টেক্সট আমার যেহেতু আরও আছে কিন্তু এই জায়গাটাতে আমার জায়গা হচ্ছে না। এখন আমি চাচ্ছি যে আমার এই সাইড দিয়েও জায়গা যেন হয় বা এই সাইড দিয়েও আমার লেখাগুলা যেন বের হয় কলাম আকারে। ওকে, তার আগে আমি একটা জিনিস বলে নিই, ধরেন যে আপনি লেখা লিখছেন, এখন লেখা বক্সের মধ্যে লেখা লেখার পর আপনি কীভাবে করে বুঝবেন যে নিচে চলে যাচ্ছে বা টেক্সটগুলো ওভারফ্লো হয়েছে কিনা?
যদি আপনি ম্যানুয়ালি লিখেন তাহলে তো আপনি জানেন যে আপনি কী লিখছেন। যদি আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু কপি পেস্ট করে নিয়ে আসেন, আনে যদি বক্সের মধ্যে দেন, তাহলে অনেক সময় হতে পারে যে আপনি তাড়াহুড়োর মধ্যে বুঝতে পারলেন না যে কতটুকু আসছে বা কে আসে। তো হোয়াটএভার যে কোনো কিছুই হোক না কেন, তো এটা বোঝার একটা সিম্পল জিনিস হচ্ছে যে টেক্সটটা ওভারফ্লো হয়েছে কি না। আপনার টেক্সট বক্সের দেখেন রাইট সাইডে একটা রেড কালারের বক্স আপনি দেখতে পাবেন। আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই, তাহলে আপনি এইখানে একটা রেড কালারের বক্স দেখতে পারবেন। এই বক্সটার মানেই হচ্ছে যে আপনার বক্স থেকে লেখা ওভারফ্লো হয়ে গেছে। তো এখন আপনি কীভাবে এটাকে সলভ করতে পারেন? আপনি সিম্পলি যেটা করতে পারেন, হয় এখান থেকে আপনার ফন্ট সাইজটাকে কমায় দেন, ঠিক আছে? ফন্ট সাইজটাকে ছোটো করে দিলেই, আমি এখানে ছোটো করে দিই তাহলে দেখেন এই যে চলে আসবে এটা। তারপরও আসেনি, আরও লেখা আছে। তো যাই হোক, আমি যদি 21ও দেই, আমি সিম্পলি কী করব, এই যে একটা রেড কালারের বক্সটা আছে, রেড কালারের বক্সটাতে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কার্সারের উপরে একটা অ্যাঙ্গেল আসছে অ্যান্ড ওইখানে কিছু ছোট ছোট লেখা দেখা যাচ্ছে। এটা কেন হয়েছে? কারণ অ্যাগেইন আমি যে জায়গা থেকে ক্লিক করব, অর্থাৎ অ্যারোর মার্কটা, অ্যারোর যে পয়েন্টটা, এই পয়েন্টটা যে জায়গায় থাকবে সেইখান থেকে বক্স ক্রিয়েট হওয়া শুরু হবে, সেম সাইজেরই বক্স তৈরি হবে। সো আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন, ঠিক আছে, লেখাটা চলে আসছে। এখন এইখানে আপনি একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনটা আপনি কেন দেখতে পাচ্ছেন? এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে যে এইখান থেকে যেই লেখাটা ছিল এর পরের যে ওয়ার্ডসটা, সেই ওয়ার্ডগুলা সব এইখান থেকে আবার শুরু হয়ে গেছে এবং এই বক্সটা সেম উইথেরই আছে, এটা বরাবর সেম উইথের আছে। এই বক্সটার তৈরি হওয়ার পরে এখনও দেখেন আরেকটা রেড কালার বক্স আছে, দ্যাট মিনস আরও লেখা আছে। আপনি সিম্পলি যেটা করতে পারেন, আবারও এই বক্সটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন আবার আপনাকে ইন্ডিকেটর দিয়ে দেওয়া হবে। দেন আপনি আবার যদি প্রেস করেন তাহলে আবার চলে আসবে। এটা এক জিনিস কিন্তু বারবার করে কপি হচ্ছে না, যেটা জিনিস নিচে চলে গেছে সেটাই আবার উপরের দিকে আসতেছে। ফর এক্সাম্পল আমি যদি এটা এখন তিনটাকেই ধরে ফন্ট ছোট করে দেই তাহলে দেখেন এখান থেকে লেখা শুরু হয়েছে, দেন আবার উপর থেকে লেখা আসছে, দেন এইখান থেকে লেখাটা আসছে। এইভাবে করেই আপনার এই বক্সটা কাজ করে। আই হোপ আপনাদের এটা বুঝতে সুবিধা হয়েছে। ওকে, সো এবার আমি এগুলো সব ডিলিট করে দিই অ্যান্ড এই আর্টবোর্ডটাকেও আমি ডিলিট করে দিই। আপনি যদি না জানেন যে আর্টবোর্ড কীভাবে করে কাস্টমাইজ করতে হয় বা আর্টবোর্ডের কী কী ফাংশনসগুলো আছে, তো আর্টবোর্ড নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাইছি। আপনারা যদি চান তাহলে এখানে যে আই বাটনটা আসবে, এই আই বাটনটাতে ক্লিক করেই আপনি ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, সো আমরা যাই এখন নেক্সটে। বেসিক্যালি ইলাস্ট্রেটর আর ফটোশপে কী হয়, একটা টুলসের ভিতরে যদি আরও অনেকগুলো টুলস থাকে তাহলে টুলসের নিচে এই ধরনের একটা মার্ক আসে। ওকে, এই ধরনের একটা মার্ক আসে যে এর ভিতরে আরও টুলস আছে। তো সিম্পলি এটার জন্য যেটা আপনি করবেন যে এই টুলটাকে প্রেস করে ধরবেন অ্যান্ড পুরো প্যানেলটা টুলসের খুলে যাবে। এখন দেখেন টাইপ টুলস তো আমি আপনাকে দেখাইলাম, এরপরে হচ্ছে এরিয়া টাইপস টুল। এখন এরিয়া টাইপস টুলের কাজটা কি? এরিয়া টাইপস টুলের কাজটা হচ্ছে কোনো একটা এরিয়া, অর্থাৎ একটা শেপ, কোনো একটা বক্স বা কোনো এই ধরনের কোনো কিছুর মধ্যে আপনার টেক্সটটাকে ফিট করা। তো শেপ টুলের কাজ করার জন্য প্রথমে আমাদের শেপ দরকার। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সিম্পলি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে, যদি আমি দেখাই আপনাকে, আচ্ছা রেক্টেঙ্গুলারটা নিয়ে আপনাকে না দেখাই, রেক্টেঙ্গুলার বক্স তো একবার আপনি দেখছেন। স্টারটাকে দেখাই। ধরে নেন যে একটা স্টার আছে আমার এখানে। এখন স্টারটার ভিতরে আমি টেক্সট অ্যাড করতে যাচ্ছি। আমি যখন স্টারের ভিতরে টেক্সট অ্যাড করব তখন কিন্তু এই ফিল্ডটা চলে যাবে। তো আমি সিম্পলি এরিয়া টুলটাকে নিয়ে আমি যদি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে দেখেন
এর ভিতরে লেখা চলে আসছে। আমি যদি এটার মধ্যে আমার যে প্রিভিয়াস কিছু কপি করা ছিল আমি যদি আরও পেস্ট করি, তাহলে দেখেন টেক্সট টুলটাতেও সেম এই ধরনের আপনাকে মার্ক দেখাচ্ছে। ওকে, তো লেখাটা আমি এইভাবে থাকলে ভালো দেখাচ্ছে না, আমি একটু ছোট করে নিই, তাহলে হইতে পারে দেখতে একটু ভালো দেখাবে। এখন এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, বাট গট মাই পয়েন্ট। এটা হচ্ছে মূলত শেপ টুলের কাজ। ওকে, সো এটাকে আমরা সাইডে রাখি। এরপর এটাতে দেখি কি আছে। এরপর আছে টাইপ অন এ পাথ টুল। তো টাইপ অন এ পাথ টুলটা কি, আপনি যদি আইকনটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা লাইনের মতো আছে, এর উপরে দেওয়া আছে টি লেখা, অর্থাৎ টেক্স। এখন এটা কিভাবে কাজ করে, এটা কাজ করার জন্য আপনার যেটা দরকার, একটা পাথ দরকার। পাথের উপরেই এটা কাজ করবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। সো আমরা একটা কাজ করি, ফার্স্টে পাথ বানাই। জাস্ট আমি র্যান্ডমলি একটা পাথ বানাচ্ছি, কোনো সিরিয়াস কিছু না। বা আমি যদি এমনটা করি যে ওকে, ধরেন এটা একটা আমি পাথ বানাইলাম, একটু জুম করে নিই। অ্যান্ড এইবার আমি টাইপ অন পাথ টুলটাকে নিয়ে যদি এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে দেখেন কি হচ্ছে। আমি যে সিঁড়িটা বানাইছিলাম এই সিঁড়িটা বরাবরই লেখাগুলো আসছে এবং খুবই সুন্দরভাবে আসছে। বাট একটা প্রবলেম কি হয়েছে দেখেন, যে কিছু কিছু জায়গায় কলাপস করছে, যেমন এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গাতে দেখেন টি এর সাথে পিটা লাগিয়ে গেছে। তো যদি কর্নার হয়, কর্নারের ক্ষেত্রে এই ইস্যুটা হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ফন্টটাকে একটু ছোট করে নিতে পারেন। ছোট করে নেওয়ার কারণে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এই যে দেখেন এইবার কিন্তু দেখছেন, বাট তারপরে এখানে একটু ইস্যু হচ্ছে যে লেখাটা আমার এইবার ঠিক আছে। ওকে, তো পাথ টুলটা এরকমই যে কোনো একটা পাথের উপরে কাজ করবে। ওয়েল, পাথ টুলটা নিয়ে আমি যদি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটাকে একটু উপরে সরায় রাখি। আমি পাথ টুলের ব্যাপারে আরেকটা বিষয় আছে, এটা আমি আপনাকে সাথে শেয়ার করি। যদি আমি একটা লাইন নেই, সিম্পলি লাইনটাতে আমি একটা স্ট্রোক দেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা পাথ, এটাকে একটু বড় করে নিই। ওকে, তো এই পাথের উপরে আমি এখন লেখা লিখব। তো সিম্পলি আমি যেটা করব, পাথ টুলটাকে নিব অ্যান্ড লিখব বিডি ফ্যাশন স্কুল। ওকে, এটাকে আমি এখানে একটু বড় করে নিই। তো বিডি ফ্যাশন স্কুল যখন আমি পাথের উপর লিখছি, পাথ তো অবভিয়াসলি গায়েব হয়ে গেছে, বাট আমার লেখাটা আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই লেখাটাতে ক্লিক করতেছি তখন পাথ টুলটা, পাথটা যেটা ছিল আমার, এই পাথ তো আমাকে দেখাচ্ছে। এরই সাথে আরও তিনটা আমরা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার লেফট সাইডে, একটা মিডলে অ্যান্ড একটা রাইট সাইডে। এখন এই তিনটা ইন্ডিকেটর কি করে, মিডলের যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা এই পুরা ফন্টের মিডলটাকে বোঝাচ্ছে। রাইট সাইডে যেটা আছে এটা বোঝাচ্ছে যে কতটুকু এরিয়া থেকে এটা শুরু হয়েছে। এখন আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন। যেহেতু আমার লেখাটা একটু ছোট, সেহেতু এখন কোনো প্রবলেম হচ্ছে না। সো লেফট সাইডেরটা হচ্ছে আমার স্টার্ট, আর যেটা রাইট সাইডে আছে এটা হচ্ছে আমার এন্ড। শুরু হচ্ছে কোথা থেকে, শেষ হচ্ছে কোথা থেকে, এই দুটার মাঝখানেরটা হচ্ছে মিডল। এই মিডল মার্ক দেওয়া আছে। আমি যদি চাই এটাকে ধরে কিন্তু দেখেন শিফট করতে পারি।
মিডলটাকে ধরে। সেম কাজটা যদি আমি শুরুতে বা শেষেরটাতে করি তাইলে কিন্তু পুরোটা কাজ করবে না। স্টার্ট কোথা থেকে হচ্ছে এটা শুধু সেটাকেই ইন্ডিকেট করবে। সো ধরেন আমি এটাকে এখন বাড়াচ্ছি, তাইলে দেখেন লেখাটা কিন্তু একটু বড় হয়েছে। এটাকে যদি আমি এই পাশে কমাই, ওকে, এইবার যেটা হয়েছে আমার পুরা পাত জুড়ে ঠিক মাঝখান বরাবর এই বিডি ফ্যাশন স্কুল লেখাটা বসছে। এর আগে কিন্তু মাঝখান বরাবর ছিল না, একটু সাইডে ছিল। এই পাতটা কথা আমি কেন বলতেছি, এই পাতটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনার লেখা একটু বড় হয় বা সামহাউ কোনোভাবে দেখা গেছে এই পাতটা আপনার কমে গেছে, ঠিক আছে, ধরেন এই পাতটা কমে গেছে, আপনি লেখা লিখছেন ঠিকই কিন্তু পাতটা কমে গেছে। এই যেটাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসি আমি। আচ্ছা, পাত কমে যাওয়ার কারণে আপনার সম্পূর্ণ লেখাটা দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রেও সেম জিনিস টেক্সট অনলি টেক্সট টুলে যে এই বিষয়টা ছিল যে টেক্সটটা ওভারফ্লো হয়ে যাচ্ছিল, তখন তার শেষে একটা রেড কালারের বক্স আপনাকে দেখাচ্ছিল। ঠিক এখনও দেখেন বিডি ফ্যাশন স্কুল লেখা আছে কিন্তু ইন্ডিকেটরটা ছোট হয়ে যাওয়ার কারণে বাকি লেখাটা হাইড হয়ে গেছে। অ্যান্ড এটার জন্যই আপনাকে ইন্ডিকেটরটা শো করছে যে এইখানে আরও লেখা আছে। সো সিম্পলি আপনি যখন যেটা করতে পারেন যে স্টারটাকে নেবেন, নিয়ে ড্র্যাগ করে টানে বাকি আপনার যেটা লেখাটা আছে এটাকে আপনি বের করে নেবেন। আর আপনার যদি পাথ টেক্সট টুলটা ইউজ করার পরে এরকম লাল বক্সটা আসে তাহলে এটা কিন্তু টেক্সট টুলের মতো ওইভাবে করে কপি করে আরেকটা বক্স বা আরেকটা কলাম আর একটা পাথ এইভাবে আপনাকে তৈরি করে দিবে না। আপনি যদি এখানে ক্লিক করেন ওই বক্সটার মধ্যে তাহলে দেখেন আপনাকে কোনো কিছু সে করে দিবে না। আপনাকে জাস্ট ইন্ডিকেট করার জন্য যে আরও লেখা আছে এটাকে টানে অ্যাডজাস্ট করে বের করে ফেলেন। তো আমরা এটাকে আবার বের করে ফেলতেছি। তো এটা গেল আপনার টাইপ অন পাথ টুল। এরপরটাতে আসি। এরপরে আছে ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুল কি, এটা সিম্পল, আপনি একটু অ্যারোটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে টি এর একটা অ্যারো টি দেওয়া আছে এবং টি এর পাশে একটা অ্যারো দেওয়া আছে যেটা নিচের দিকে ইন্ডিকেট করতেছে। সো সিম্পলি আপনি যদি এটাকে নেন অ্যান্ড দেখেন আমার যে কার্সারটা আছে আগে কি ছিল, আইটা একদম আই বরাবর ছিল অ্যান্ড ওইখানে ক্লিক করলে ঠিক বাম থেকে ডান দিকে লেখাগুলো যেত। কিন্তু এইবারের কার্সারটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে আইটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখন কোনো একটা জায়গায় ক্লিক করি, ক্লিক করার পরে যদি লিখি যে বিডি ফ্যাশন স্কুল, তাহলে দেখেন সেটা কি করলো, লেখাটাকে উপর থেকে নিচের ডাইরেকশনে দিয়ে দিল। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল একটা জিনিস যে ভার্টিক্যাল টাইপ টুল আপনি যেখান থেকে ক্লিক করবেন আপনার লেখাটা সিম্পলি উপর থেকে নিচের দিকে নিয়ে চলে আসবে। এরপরে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখন একটা জিনিস কি ছিল দেখেন, আমি একটু জুম করে দেখাই যে একটা ছিল আপনার এরিয়া টাইপ টুল, ঠিক আছে, এখন আমরা পাচ্ছি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, একটু আইকনটাকে খেয়াল করেন। এরিয়া টাইপ টুলের মধ্যে শুধু একটা বক্সের মধ্যে টি দেওয়া ছিল, অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন সেটা বক্সের উপর থেকে শুরু করে একবারে প্যারালালি চলতে চলতে জিনিসটা কমপ্লিট করে ফেলবে। যখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা চলে আসে তখন এটার এইভাবে করে যাবে না, এটা আসবে উপর থেকে নিচের দিকে। ফর এক্সাম্পল আপনাকে যদি আমি আরেকবার দেখাই, আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে রেক্টেঙ্গুলার একটা শেপ আমি নিয়ে নিচ্ছি অ্যান্ড এই শেপের মধ্যে আমি যদি এখন এটাকে ইউজ করি তাহলে দেখছেন লেখাটা উপর থেকে নিচের দিকে আসতেছে। আচ্ছা, লেখাগুলো এখন এলোমেলো আছে, আমি যদি একটু ক্লিয়ার করে লিখি, আমি আবারও সেম লেখায় লিখতেছি। ওকে, তো বিডি ফ্যাশন স্কুল
হোস্ট বাই আসিফ। তো দেখেন লেখাটা কি হয়েছে আমার, আমি লিখলাম যে বিডি ফ্যাশন স্কুল হোস্ট বাই আসিফ, অ্যান্ড এইটা ঠিক উপর থেকে নিচের দিকে আসতেছে কিন্তু এই বক্সের মধ্যে। আমি যদি এই লেখাটাকে কপি করে ফেলি পুরাটা, অ্যান্ড এখানে যদি পেস্ট করতে করতে যাই, ওকে এই যে দেখেন সি সেম জিনিসটাই ঘুরতেছে, কিন্তু লেখাটা এই যে উপর থেকে নিচের দিকে আসতেছে, শেষ হয় আবার উপর থেকে নিচের দিকে, এবং এটা ভার্টিক্যালি যাচ্ছে। লেখাটা যখন বা টেক্সটগুলো যখন ওভারফ্লো হয়ে গেছে, ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে দেখেন এখানে একটা রেড কালারের বক্স আপনাকে আবার দেখাই দিছে। সো আমি যদি রেড কালারের বক্সটা এখন ক্লিক করি, আবার সেম জিনিস আমি যদি এখানে দিই, এই যে দেখেন সে বাকিটা এইভাবে করে আসছে, এই যে সাইডে এটার পরের এই যে বাকিটা এখান থেকে আপনাকে শো করতেছে। টেক্সট টুল চেঞ্জের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি আপনাকে দেখাই যে শুধু টেক্সট টুল, হ্যাঁ আমি নিলাম, নিয়ে ক্লিক করলাম অ্যান্ড কোনো কিছু টাইপ করলাম, এনিথিং। সো আপনাকে আমি যেটা দেখালাম যে আমরা শর্টকাট ইউজ করি যেন আমাদের সময়টা একটু সেভ হয়, বারবার করে টুল বারে বা টুল প্যানেলটাতে যায় টুল সিলেক্ট করা থেকে শর্টকাট ইউজ করাটা সুবিধা হয়। তো টেক্সটের তো শর্টকাট হচ্ছে টি, ওকে, অ্যান্ড সিলেকশনের শর্টকাট ভি। টেক্সট দিয়ে কোনো কিছু লেখার পরে ভি প্রেস করলে সিলেকশন টুলটা নেওয়া যায় না, আপনি নিতে পারবেন না। আমি যদি এখানে ধরেন যে টেক্সটটা লিখছি, টেক্সট লেখা হয়ে গেছে, এখন আমি সিলেকশন টুলে যাব। তো সিলেকশন টুলে যেতে হলে আমি যদি ভি প্রেস করি তাহলে দেখেন ভি টাইপ হচ্ছে, সিলেক্ট হচ্ছে না। বা অন্য কোনো যদি শর্টকাট আমি ইউজ করি, যদি আমি আর দিতে চাই, হ্যাঁ, বা এস বা ও বা আই দিতে চাই, তাহলে দেখেন হবে না। অর্থাৎ আপনার যখন লেখাটা চলবে তখন আপনি অন্য কোনো টুলের শর্টকাটগুলো ইউজ করতে পারবেন না। আপনাকে সিম্পলি যেটা করতে হবে যে তখন টুলবারে যায় এরপরেই সিলেকশনটা করতে হবে, অ্যান্ড একবার যখন আপনার টেক্সট থেকে সিলেকশনটা সরে গেলো, এইবার আপনি শর্টকাট ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কোনো প্রবলেম নেই। ওকে, এরপর দেখি এরপরে আমাদের কি আছে। এরপর আছে আমাদের ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল। ওকে, এটাও একেবারেই সেম, যেমন এই যে যদি দেখাই, দেখেন ভার্টিক্যাল টাইপ টুল ছিল, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। না, উপরে কি ছিল আমাদের পাথ টুল, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা পাথ থাকবে, ওই পাথের মধ্যে দিয়ে লেখা যাবে। সেকেন্ড ছিল ভার্টিক্যাল, অর্থাৎ ভার্টিক্যালি মানে উপর থেকে নিচের দিকে আসবে। এইবার তারা একটা টুল দিছে যে এটা ভার্টিক্যালিও আসবে প্লাস এটা পাথ এর মধ্যে থাকবে, পাথ ছাড়া এটা থাকবে না। ওকে, তো আমরা এবার এটা ট্রাই করে দেখি। সিম্পলি এটার জন্য আমি যেটা করব, আমি এগুলোকে যদি একটু সাইড করে দিই, ওকে, তো ওটার জন্য আমরা সিম্পলি প্রথমে একটা কি করলাম, যেহেতু ভার্টিক্যালি হবে তো ভার্টিক্যালি আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। লাইন নিয়ে নেওয়ার পরে যেটা আমি করলাম যে ভার্টিক্যাল টাইপ অন টুলটাকে এখানে প্রেস করে দিই, তাইলে দেখেন লেখাটা এইভাবে করে আসছে। তো এটা এই লাইন বরাবরই লেখাটা আসছে। এখন আপনার মনে হতে পারে আচ্ছা যে এর আগে যেটা আমাদের যেটা ভার্টিক্যাল টাইপ টুল ছিল এটা তো এরকমই ছিল, তাই না? এখানে আমরা ক্লিক করে দিলে লেখাটা সোজাসুজি না আসতেছিল, পাথের ক্ষেত্রেও একই আসছে, তাহলে দরকারটা কী ছিল? দেখেন দরকারটা এরকম ছিল, আমি তো লাইনটাকে সোজা করছি, কিন্তু এই লাইনটা সোজা নাও হইতে পারতো। সো আমি যদি ফর এক্সাম্পল এইভাবে করে একটা কিছু নেই, বা এইভাবে আমি নিয়ে নিচ্ছি, ওকে, আমি এটাকে স্ট্রোক দিয়ে দিচ্ছি। এখন আচ্ছা এটা আমার প্রপারলি ঠিক হয়নি, বাট হোয়াটএভার, আপনি একটা আইডিয়া পাবেন ভালো। তো আমি সেম এবার ইউজ করতেছি, এইবার দেখেন এইটা কিন্তু শুধুমাত্র ভার্টিক্যাল টেক্সট টুলে করাটা পসিবল ছিল না।
যেহেতু এটা ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, সেই ক্ষেত্রে এটা করাটা পসিবল হচ্ছে। আপনি এটাকে কার্ভ করতে পারবেন বা আপনি একটা শেপে আপনার পছন্দ মতো জিনিসটাকে আপনি একটা ফ্লো তৈরি করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো চলুন এর পরেরটা দেখি আমরা। এরপরে আছে টাচ টাইপ টুল। এখন দেখেন টাচ টাইপ টুলটা কি। টাচ টাইপ টুলটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করে নিচ্ছি টাইপ টুল। হ্যাঁ, টাইপ টুল দিয়ে ধরেন সেম জিনিস আমরা আবার লিখি বিডি ফ্যাশন স্কুল। ওকে, তো আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, তো বিডি ফ্যাশন স্কুল যে লেখাটা আছে এইখানে আমরা এখন একটু অ্যাপ্লাই করে দেখি যে টাচ টাইপ টুল দিয়ে আমরা কি কি করতে পারি। তো এই লেখাটার উপরে টাচ টাইপ টুলটা আমি কীভাবে করে কাজ করতে পারি সেটা হচ্ছে টাচ টাইপ টুল যেটা আছে এটা নিয়ে নেওয়ার পর আপনি যেটা দেখতে পারবেন যে আমরা একটা একটা করে অ্যালফাবেট সিলেক্ট করতে পারবো। এই টুলের মূল কাজই হচ্ছে আপনার অ্যালফাবেটগুলোকে একটা একটা করে সিলেক্ট করতে পারা। এটা কেন দেখেন, ফর এক্সাম্পল আমি কোনো একটা জিনিস কাস্টমাইজ করতে চাচ্ছি। ওয়েল, কাস্টমাইজ করার জন্য আরও অপশনস আছে, আমাদের কাছে ডেডিকেটেডলি কিছু প্যানেল আছে। এটা ইলাস্ট্রেটরে যখন অ্যাডভান্স ক্লাসটা হবে সেই অ্যাডভান্স ক্লাসের মধ্যে অবশ্যই দেখাবো। তো এই টাচ টাইপ টুলে দিয়ে কী করব আমরা দেখেন, আমি চাচ্ছি যে এই ডিটাকে একটু ছোট করতে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে ফন্টটাকে আমি ছোট করে দিতে পারি। এখান থেকে আমি পয়েন্ট কমাই দিলে দেখেন আমার এটা ছোট হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি চাচ্ছি যে এইখান থেকে আইটাকে এফ এর সমান করে দিতে। তো আমি চাইলে এখানে আইকে এফ এর সমান করে দিতে পারবো। ওকে, আর আমি চাই যে এটাকে একটু নিচের দিকে আনতে, সো দেখেন আমি নিচের দিকেও আনতে পারবো। অর্থাৎ আপনাকে টাচ টাইপ টুলটা ফুল একটা ফ্রিডম দিবে। আপনার যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে আপনার মতো করে মুভমেন্ট করার একটা সুযোগ। এটাকে আমরা ডেডিকেটেড প্যানেল দিয়ে কিন্তু আলাদাভাবেও করতে পারি, এভাবে ফ্রি স্টাইলে না করে। হ্যাঁ, আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে ফ্রি স্টাইল, যে আমরা ইচ্ছা মতো সরাচ্ছি, ইচ্ছা মতো মুভ করতেছি, ঠিক আছে? এটা কিন্তু কোনো এখন ব্যালেন্স নাই, কোনো মেজারমেন্ট নাই, ঠিক আছে? কোনো কিছু নেই। আমি জাস্ট র্যান্ডমলি মুভ করতে পারতেছি, র্যান্ডমলি মুভ করতেছি। যদি আপনার ইনকেস কখনো প্রয়োজন পড়ে তাহলে আপনি ইউজ করতে পারেন, কিন্তু প্রপোর্শনটা ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায়। যেহেতু টুলটা এখানে আছে সেজন্য আমি আপনাকে দেখালাম, কিন্তু অনেস্টলি বলতে গেলে পার্সোনালি আমি এই টুলটা ইউজ করি না। আমি যেটা করি ম্যানুয়ালি মেজারমেন্ট বা রেশিওটাকে মেনটেন করে তারপরে আমি কাজটা করি। ওইটা এই ক্লাসের পরে অ্যাডভান্স ক্লাসটা করব, সেই অ্যাডভান্স ক্লাসের মধ্যেই আপনি ডিটেলসটা দেখতে পান। এটা ছাড়াও টাইপ টুলের ক্ষেত্রে আপনি অন্যান্য টুলসগুলো বা অন্যান্য শেপগুলোর মতো কয়েকটা জিনিস করতে পারবেন। ফর এক্সাম্পল এটাকে আমি ডিলিট করে দিই, এবং ডিলিট করে দিয়ে আরেকটা টাইপ টুল নেই, ধরেন লরেন ইপসামটাই থাক। ওকে, আমি আগেরগুলো একটু ডিলিট করে দিই। এই লেখাটার এখন একটা বিষয় দেখেন, আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটা নির্দিষ্ট মেজারমেন্টে আনার জন্য, যেন আমি যখন এটাকে প্রিন্ট করব সেখানে অ্যাপ্রোপ্রিয়েট লাগে। আমি চাচ্ছি যে এই পুরা যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার উইথ যেন 4 ইঞ্চ থাকে, ঠিক আছে? 4 ইঞ্চের বেশি যেন না হয়। তো এটা বোঝার জন্য আমি সিম্পলি যেটা করতে পারি, আমি সেন্টেন্সটাতে ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার পর উপরে আসে দেখেন এই সাইডে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্মে ক্লিক করলে ট্রান্সফর্মটাতে কি, ট্রান্সফর্মে আপনাকে এই যে টেক্সটটা আছে টেক্সটের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে, যে টেক্সটটা এক্স ওয়াই এখানে দিয়ে যেটা বোঝাচ্ছে যে এই টেক্সটটা আর্টবোর্ডের কোন পজিশনের মধ্যে আছে। অ্যান্ড তার ঠিক ডান সাইডে দেখেন WNH, ঠিক আছে? এখানে যদি আপনি দেখেন WNH,
ডাব্লু দিয়ে এটার উইথ বোঝাচ্ছে অ্যান্ড এইচ দিয়ে এটার হাইট বোঝাচ্ছে। নিচে আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান অ্যাঙ্গেল চেঞ্জ করারও অপশন দেওয়া আছে। তো আমরা সিম্পলি এখন এখান থেকে যেটা করব যে উইথ থেকে আমরা ইন্ডিকেট করে দিব, এটা এখন 7 আছে, আমরা এটা করে দিচ্ছি 4 দিয়ে জাস্ট বাইরে ক্লিক করে দিই। তাইলে আমার যে টেক্সটটা আছে এই টেক্সট কিন্তু এখন 4 ইঞ্চের হয়ে গেছে। ওয়েল এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ট্রান্সফর্মে যায় আপনি যখন কাস্টম কোনো একটা সাইজ দিবেন, এই কাস্টম সাইজটা দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ঠিক ডান সাইডে দেখেন একটা চেইনের মতো আইকন দেওয়া আছে। আমি একটু জুম করে দেখাই, তাহলে দেখেন এখানে একটা চেইনের মতো বক্স আছে। এই বক্সটা এখন অ্যাক্টিভেট আছে, এই জন্য একটু ডার্ক কালার দেখাচ্ছে। আমি যদি অফ করে দেই তাহলে দেখেন কালারটাও চলে গেছে, প্লাস এই যে চেনটার মধ্যে চেনটা যে ভাঙে গেছে এই ভাঙার এই জিনিসটা আপনাকে শো করতেছে, ইন্ডিকেট করতেছে এই আইকনটা দিয়ে। এইটা যেন না হয়, এটা যদি হয় তাহলে কি হবে দেখেন, আমি চাচ্ছি আমার টেক্সটটা 4 ইঞ্চ হবে উইথে। এখন যদি আমি এটাকে 4 ইঞ্চ দিয়ে দেই তাহলে আমার এটার প্রপোর্শনটা ভাঙে যাবে। সি, এটা মনে হচ্ছে যে লেখাটাকে দুই সাইড থেকে চাপ দিয়ে ছোট করে ফেলা হয়েছে। হাইটটা ঠিক আছে কিন্তু সাইড থেকে ফুল প্রেস করা হয়েছে, কিন্তু আমরা এটা চাই না। আমরা কি চাই, পুরোটা যেন প্রপোর্শনালি চেঞ্জ হোক। সো মেক শিওর এই চেক বক্সটা যেন অন থাকে, নাহলে কিন্তু প্রপোর্শন নষ্ট হয়ে যাবে। এবার আপনি যে কোনো সাইজ দেন, 4 দেন, 3 দেন, যেটাই দেন না কেন, এখন এইটাকেই সে নিয়ে নেবে। ওকে, এটা ছাড়া আরেকটা জিনিস আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে অ্যালাইন আমি এর আগে আপনাকে দেখাইছি যে অ্যালাইন, ট্রান্সফর্ম, তারপর পাথ ফাইন্ডার, এই জিনিসগুলো। এইখানে অ্যালাইন যেরকম কাজ করে ঠিক এইভাবে করে, ওই পাশে যে অ্যালাইনগুলো কাজ করে যেভাবে কাজ করে এটাও ঠিক এইভাবে করে কাজ করে। আপনি যদি একটু এটাকে আমি ছোটো করে নেই তাহলে দেখেন অ্যালাইন যদি আমি এখানে সিলেক্ট করে দিই যে অ্যালাইন উইথ আর্টবোর্ড, তাহলে আমি যদি হরিজন্টালি যাই তাহলে হরিজন্টালি সেট হবে, মিডিলে আসলে মিডিল, তারপর রাইট সাইডে হলে রাইট সাইডে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে জিনিসটা কাজ করে। ওয়েল আপনারা যদি অ্যালাইন আর ট্রান্সফর্মের ক্লাসটা না দেখে থাকেন সেটাও আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ক্লাস। আই হোপ আপনি টেক্সট টুলটা ভালোভাবে বুঝতে পারছেন, কারণ টেক্সট টুলে আসলে এত ক্রিটিক্যাল কোনো কিছু না, সিম্পল জিনিস জাস্ট একটু খেয়াল করলেই বোঝা যায় বা মনে রাখা যায় এবং করতে পারা যায়। দেখা হবে আগামী ক্লাসে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। Blueprint for the flex, we flex. Guiding designers, breaking limits, no regrets. Teaching craft, every stitch a new connect. Turning fabrics into visions.